দেখো, আমরা ফার্স্ট আজকে যেটা পড়বো সেটা 1757 থেকে শুরু হচ্ছে। এখানে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ। তো এই জায়গা থেকে পড়বো, তার আগে তোমাদের আমি যেটা বলছি যে প্রায় 1000 বছর আগের ঘটনাটা একটু ছোট করে বলে রাখি, যাতে করে তোমরা জিনিসটা ক্যাচ করতে পারো। 712 এডি, যেটা হচ্ছে আরবদের প্রথম সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশ মানে কোন জায়গাটাকে ধরা হয়? ভারতের যেটা উপমহাদেশ। ভারতের প্রথম মুসলিম আক্রমণ হচ্ছে এখানে ভারতের উপমহাদেশ, যেখানে পাকিস্তান, এদিকে ধরো আফগানিস্তান, আর এদিকে পাঞ্জাব হরিয়ানা থেকে আমাদের যে ইন্ডিয়ান প্রভিন্সটা, এই পুরোটা তিনটে জায়গা মিলে এই জায়গাটার নাম ছিল সিন্ধু প্রদেশ, আর সিন প্রভিন্স বলা হতো, সিন্ধ। তো এখানে আক্রমণ হয়েছিল আরবদের দ্বারা। প্রথম মোহাম্মদ বিন কাসিম, কি নাম? মোহাম্মদ বিন কাসিম এটা আক্রমণ করেছিল। এই আরাবিয়ান কান্ট্রি ইরাক এবং ইরান যারা ছিল, সেই ইরাক ইরানের সাথে সব দিনই আমাদের একটা ট্রেডিং রিলেশন ছিল ভারতের। এদিকে শ্রীলঙ্কার সব কান্ট্রির একটা ট্রেডিং রিলেশন ছিল। তো মোহাম্মদ বিন কাসিম একদিন শ্রীলঙ্কা এসেছিল। শ্রীলঙ্কাতে এসে জাহাজ ভর্তি গিফট, মানে তোলা আদায় করতো, ট্যাক্স কালেকশন করতো বিভিন্ন জায়গাতে, যেমন এখন আমাদের গভর্নমেন্টের ট্যাক্স কালেকশন চলে সেরকম তখনকার দিনে ওরা ট্যাক্স কালেকশন বিভিন্ন জিনিস কাঁচামাল ভারত এই কান্ট্রি গুলো থেকে নিতে আসতো। যখন এখানে সবকিছু নিয়ে শ্রীলঙ্কা রাজার কাছ থেকে নিয়ে ফেরত যাচ্ছিল, এখানে যাওয়ার পথে ঘুরে ঘুরে হয়তো যাচ্ছিল, তো এই সিন্ধ প্রভিন্সের কাছে তার জাহাজটা লুটপাট হয়ে গেছিল। কার? এই মোহাম্মদ বিন কাসিম। এই মোহাম্মদ বিন কাসিম তখন ভাবলো যে সিন্ধ প্রভিন্সের যে রাজা আছে, সেই রাজাই নাকি তার জাহাজটাকে লুটপাট করেছে। তো তখন কি হলো, সেই জাহাজের লুটপাটের ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ বিন কাসিম কার সঙ্গে যুদ্ধ জয় করলো? এই যে সিন প্রভিন্সের রাজা ছিল সম্রাট দাহির বলে একজন রাজা ছিল। কি বললাম? সম্রাট দাহির। এই সম্রাট দাহিরের সাথে যুদ্ধ হলো, যে যুদ্ধটাকে বলা হয় ব্যাটেল অফ রাউর। ব্যাটেল অফ রাউর, RAUR। এই ব্যাটেল অফ রাউর বা সিন্ধ প্রভিন্সে যে যুদ্ধটা, এটা হলো ফলাফলহীন বিজয় বলা হতো। অনেক ঐতিহাসিক এর কোনো ফলাফল বলেন নাই, মানে এখানে এটাকে বলছে এ ব্যাটেল উইদাউট ট্রাইং, কোন জয় সেখানে দেখতে পাইনি, কিন্তু এটাকে ধরা হয় যে আরবদের প্রথম আক্রমণ এবং আরবদের সিন্ধু প্রদেশ জয়। তাহলে কোন প্রভিন্সটাকে সিন্ধ প্রভিন্স বলছে? এই প্রভিন্সটাকে এখানে বুঝতে পারলে এই জাহাজটা লুটপাট হয়ে গেছিল বিভিন্ন জলদস্যুদের আক্রমণে। কিন্তু মোহাম্মদ বিন কাসিম কি ভাবলো যে এখানকার রাজা সম্রাট দাহির হয়তো তার এই জাহাজটা লুটপাট করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই মোহাম্মদ বিন কাসিমের সাথে সম্রাট দাহির সিন্ধ প্রভিন্সের যে রাজা, তার সাথে যে যুদ্ধ পেরেছিল, এটাই প্রথম আরবদের সিন্ধ প্রভিন্স হয়, বা যেটাকে ব্যাটেল অফ রাউর বলা হচ্ছে। রাউর হচ্ছে মাঠটার নাম, যে মাঠে এই যুদ্ধটা হয়েছিল। এটা হচ্ছে প্রথম। এর পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখেছো 1001 থেকে 1025 এই সময়টায় সুলতান মামুদ, ওয়ার্ল্ডের প্রথম সুলতান, যার নাম একটু আগে আমি বলছিলাম, সুলতান মামুদ, পৃথিবীর প্রথম সুলতান যাকে ধরা হয়, এই সুলতান মামুদ ভারতে 17 বার 17 টাইমস আক্রমণ করেছিল। তাহলে ভারত সবসময় বিভিন্ন কারণে আক্রমণ দেখো হয়ে যাচ্ছে। আরবদের দ্বারা প্রথমে আক্রমণ হচ্ছে, বিদেশি শক্তি বিভিন্ন শক্তি দ্বারা আক্রমিত হচ্ছে। তাহলে সুলতান মাহমুদ 17 বার ভারত আক্রমণ করেছিল। ইম্পর্টেন্ট তার মধ্যে সোমনাথ যে টেম্পল ছিল গুজরাটের কাথিয়াবাড় রিজনে, ক্লাসটা আরেকবার করে নেবে, আমি ক্লাসটা রেকর্ড দিয়ে দেবো। 17 টাইমস সুলতান মাহমুদ 17 বার আক্রমণ করেছিল 1001 সাল থেকে 1025 এই সাল সম্বন্ধে, এই সাল পর্যন্ত। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা টার্গেট ছিল সোমনাথ টেম্পল লুটপাট করেছিল গুজরাটের কাথিয়াবাড় রিজন। কোন জায়গায়? গুজরাটের কাথিয়াবাড় রিজন সুলতান মাহমুদ। এইভাবে ভারতে কিন্তু আক্রমণ হচ্ছে। তারপর তোমরা জানো যে মোহাম্মদ ঘুরি আক্রমণ করছে 1173, 1191, 1192 এই যে সময়গুলোতে মোহাম্মদ ঘুরির আক্রমণ চলছে 1194। তো এইভাবে কিন্তু আক্রমণ চলছে ভারতে। 1193 সোলাঙ্কি ডাইনাস্টির রাজা ছিল ভীমা 1, ভীমা 2, মুলা রাজা 1, মুলা রাজা 2, এইরকম রাজা ছিল সোলাঙ্কি ডাইনাস্টি। গুজরাটের যেটা মেবার এই যে প্রভিন্স, সোলাঙ্কি ডাইনাস্টি এখানে ছিল, সোলাঙ্কি। এই সোলাঙ্কি রাজা এদের সাথে এই মোহাম্মদ ঘুরি আক্রমণ করেছিল এবং মোহাম্মদ ঘুরি প্রথমে হেরে গেছিল। তারপর পৃথ্বীরাজ চৌহানের সাথে তোমরা জানো যে যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, সব শুনে শুনে আস্তে আস্তে মনে থেকে যাবে। পৃথ্বীরাজ চৌহান 1191 এর সাথে পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘুরি।
এই যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ তরাই, তরাইনের প্রথম যুদ্ধ। কি নাম বললাম? তরাইনের প্রথম যুদ্ধ 1191। এইরকম ভাবে ইতিহাসটা তৈরি হয়েছে, তরাইনের প্রথম যুদ্ধ। 1192 তরাইনের দ্বিতীয় যুদ্ধ, তরাইনের পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ ঘুরি। এরপর তারপর আসছে ব্যাটল অফ চান্দোয়ার, চান্দোয়ার যুদ্ধ, চান্দোয়ার যুদ্ধ, ব্যাটল অফ চান্দোয়ার 1194। পৃথ্বীরাজ চৌহানের নয়, মারা গেছে তখন পৃথ্বীরাজ চৌহান। এখানে হচ্ছে তোমার জয়চাঁদ, জয়চাঁদের সাথে কার হচ্ছে? মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ ঘুরি। তাহলে মোহাম্মদ ঘুরির সাথে জয়চাঁদ ছিল কৌনজের রাজা। কোথাকার রাজা? কৌনজের রাজা। জয়চাঁদের সাথে মোহাম্মদ ঘুরির যে ব্যাটেল, সেটা হচ্ছে চান্দোয়ার যুদ্ধ। এবং তারপর এরা সবাই শেষ হয়ে গেল এবং 1206 নতুন একটা তৈরি হচ্ছে দিল্লি সুলতানেট পিরিয়ড। দিল্লি সুলতানেট, এটাই হচ্ছে মেডিয়েভাল হিস্ট্রি, সুলতানেট, দিল্লি সুলতানেট পিরিয়ড, দিল্লির সুলতানি বংশ। তাহলে এইখান থেকে যে ঘটনাটা বললাম 712 এডি থেকে, এই 712 এডি থেকে পরপর ভাবে ঘটনাগুলো ঘটছে 1206 অব্দি। এটাই হচ্ছে দিল্লির সুলতানি বংশ, যেটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস আমরা পড়ে থাকি, দিল্লির সুলতানি যুগ। এই দিল্লির সুলতানি যুগ 1206 থেকে শুরু হচ্ছে একদম 1526 অব্দি। কত দূর অব্দি? 1526। এখানে অনেকগুলো ডাইনাস্টি আছে, যেমন 1206 থেকে 1290 হচ্ছে স্লেভ ডাইনাস্টি, যেটা দাস বংশ বলা হয়। 1290 থেকে 1320 হচ্ছে খালচি ডাইনাস্টি। 1320 থেকে 1414 হচ্ছে তুগলক ডাইনাস্টি। 1414 থেকে 1451 হচ্ছে সৈয়দ ডাইনাস্টি। এবং লাস্ট 1451 থেকে এই 1526, এটা হচ্ছে লোদি ডাইনাস্টি। এবং 1526 থেকে এখানে কি তৈরি হচ্ছে? মুঘল যুগ। এবং এটাই হচ্ছে মেডিয়েভাল হিস্ট্রি, যেটা এখন বললাম এটা হচ্ছে মধ্যযুগের ইতিহাস। এই মধ্যযুগের ইতিহাস ওই 712 থেকে শুরু হচ্ছে এবং তারপর আমি 1001 থেকে 1025 ইম্পর্টেন্ট ঘটনা বললাম। 1193, 1191, 1192, 1194, 1206, 1206 থেকে 1526, এই টোটাল মোগল যুগ চলতেই থাকছে। মোগল যুগ তুমি জানো যে 1707 ঔরঙ্গজেব মারা যাচ্ছে। এই ঔরঙ্গজেব মারা যাবার সময় পর্যন্ত তারপর থেকে মডার্ন হিস্ট্রি ধরা হয়। এই ঔরঙ্গজেব মৃত্যু 1707, এই 1707-এর পর থেকে আমরা আধুনিক যুগ ধরে নেব, আধুনিক যুগ। তারপরেও অনেক মোগল রুলার ছিল, ইম্পর্টেন্ট মোগল রুলার। তারপর কি হচ্ছে? সেন্ট্রাল মানে কি, দিল্লি সুলতানি বংশ যখন আসছে, দিল্লি হচ্ছে ভারতের সেন্টার। কি বললাম? দিল্লি হচ্ছে ভারতের সেন্টার, কেন্দ্র। সেই কেন্দ্র শাসন করছে দিল্লি সুলতানেট পিরিয়ডের রাজারা। তারপর মোগল যুগ আসছে এবং মোগলরা কিন্তু সেন্টার। এখন আমাদের যেমন সেন্টার গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আছে, তখনকার দিনেও সেন্টার কারা দখল করেছিল? এই দিল্লির সুলতানি বংশের রাজারা। এবং তারপর মোগল যুগের রাজারা সেন্টার দখল করেছিল। তাহলে একদিকে সেন্ট্রাল গভর্নমেন্ট চলছে, ধরে রাখো মোগল যুগ, আর একদিকে বাংলার কি চলছে? বাংলার যারা নবাব। বাংলা হচ্ছে আমাদের এখন যেমন বেঙ্গল, সেরকম বাংলা। কলকাতা ছিল সব সময় একটা সেন্টার, ঠিক আছে? কলকাতা ছিল ভারতের ক্যাপিটাল। প্রথমে দিল্লিতে ছিল, তারপর কলকাতায় ট্রান্সফার হয়েছিল, তারপর আবার কলকাতা থেকে দিল্লিতে ট্রান্সফার হয় পরবর্তী ক্ষেত্রে 1911 সালে। তোমরা জানো যে কলকাতা থেকে দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল। তাহলে এই দিল্লি, কলকাতা আমাদের সবসময় একটা সেন্টার অফ অ্যাট্রাকশন, সবার চোখ ছিল কিন্তু কলকাতার দিকে। তাহলে সেন্ট্রালের দায়িত্বে কারা ছিল? দিল্লির সুলতানি যুগ চলছিল, তারপর মোগল যুগ এলো। এবং সেই সময়কালীন আমরা দেখতে পাবো যে 1700 তোমার, এই সময়কালটা হচ্ছে তোমার, সময়কালটা আমি বলে দিচ্ছি, যেখানে নবাব যারা ছিল, মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে বাংলার যারা নবাব ছিল, মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে বাংলার যারা নবাব ছিল, পরপর ভাবে বাংলা দখল করেছিল এবং বাংলায় রুল করতে শুরু করে। এবং বাংলার নবাবদের সাথে এই দিল্লির যারা রোজা ছিল মোগল রুলারদের সম্পর্ক কিন্তু কোনো দিনেই ভালো ছিল না। ব্রিটিশরা কি হলো, ব্রিটিশ কোন জায়গায় উৎপত্তি হচ্ছে দেখে রাখো। বিভিন্ন শক্তি ভারতে এসেছে, যেমন ধরো প্রথম পর্তুগিজরা এসেছে 1498 সালে। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা, তোমরা নাম শুনেছো যে পর্তুগিজ নাবিক 1498 সালে ভাস্কো ডা গামা ভারতে প্রথম এসেছিল। তারপর ফ্রেঞ্চরা এসেছে, ফ্রেঞ্চ বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি গেড়েছে, মানে তোমার দক্ষিণ ভারতে বলো, এই জায়গাগুলোতে
গোয়া, কালিকট বিভিন্ন বন্দরে তারা উঠেছে এবং বিভিন্ন জায়গা দখল করে গেছে, পর্তুগিজ, ফ্রেঞ্চ, ওলন্দাজ, ঠিক আছে, যারা এসেছিল ভারতে, তারা বিভিন্ন কারণে এসেছিল, ব্যবসায়িক সূত্রে ব্যবসা করার জন্য, এবং তারা জিনিস নিয়ে এসে ব্যবসা করতো। কিন্তু ইংরেজরা ছিল এমন একটা জাতি যারা কিছু নিয়ে আসেনি, এরা এখান থেকে ভারতীয়দেরকে ঠকিয়ে এখান থেকে জিনিস নিয়ে নিজেদের দেশে পাঠাতো, প্রচুর মুনাফা অর্জন করতো। ইংরেজ ছিল এরকম। তো ইংরেজরা মোটামুটি 1600 সালে ধরা হয় যে ভারতে এসেছিল। 1609 প্রথম জাহাঙ্গীরের রাজসভায়, কোন রাজা ছিল? জাহাঙ্গীর। এই জাহাঙ্গীরের রাজসভাতে প্রথম গিয়েছিল স্যার স্টিফেন হকিন্স। তারপরে 1615-তে এসেছিল স্যার টমাস রো। এরা দুজন মিলে জাহাঙ্গীরের রাজসভাতে কোনোভাবে পারমিশন নিয়েছিল যে বাংলায় তারা, এই ভারতে তারা ব্যবসা করার, একটা বাণিজ্য করার সুযোগ যেন তারা পায়, এটা তারা কোনোভাবে দখল করেছিল, মানে নিয়েছিল এই পারমিশনটা। এরপর আস্তে আস্তে যখন তারা বিভিন্ন জায়গা দখল করতে শুরু করে, বিভিন্ন পলিসি, যেমন রুল, ডিভাইড এন্ড রুল পলিসি। ডিভাইড এন্ড রুল পলিসিটা কিরকম? যে দুটো রাজার মধ্যে ধরো ঝামেলা আছে, যে উইক আছে তার দিকে সাপোর্ট হয়ে যে স্ট্রং আছে যে রাজা, তার সাথে যুদ্ধ করছে। এর ফলে কি হচ্ছে, যে দুর্বল ছিল তার হয়ে যখন যুদ্ধটা করছে এবং যুদ্ধে জয়লাভ করছে ব্রিটিশরা, এবং জয়লাভ করার পর পুরো দুটো রাজ্য দখল করছে। ডিভাইড এন্ড রুল পলিসি। তো এরকম কিছু পলিসি ব্রিটিশদের ছিল, এর ফলে কি তারা ভারতের একটার পর একটা জায়গা দখল করতে থাকে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে 712 থেকে শুরু করে বললাম, একদম মধ্যযুগ, মধ্যযুগের পর এদিকে মোগল সাম্রাজ্য চলছে, এবং মোগল সাম্রাজ্যের সাথে সাথে আমরা বললাম বাংলা, এদিকে তোমার বেঙ্গলে বিভিন্ন নবাব, মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু করে আলীবর্দী খাঁ, একদম সিরাজউদ্দৌলা 1757। এবং সেই সময় বাংলা একটা পোস্ট তৈরি ছিল, বলে রাখলাম যে বাংলা হচ্ছে শব্দগণের সেন্টার অফ অ্যাট্রাকশন, সবসময় বিদ্রোহের জায়গা ছিল কলকাতা। 1757 সালে যখন মহাবিদ্রোহ হচ্ছে, এই মহাবিদ্রোহ বলছি পলাশির যুদ্ধ হচ্ছে, জায়গাটার নাম কি? পলাশি। কার সাথে যুদ্ধটা হচ্ছে? রবার্ট ক্লাইভ ছিলেন ওদের, ইংরেজদের কমান্ডার ইন চিফ সেই সময়। বাংলার গভর্নর কাকে ধরা হয়? বাংলার গভর্নর ধরা হয়, বাংলার গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ হচ্ছে বাংলার গভর্নর। এবং রবার্ট ক্লাইভ 1757 থেকে, রবার্ট ক্লাইভের সময়কাল শুরু হচ্ছে 1757, ঠিক আছে। 1757 থেকে আমি একটা বেঙ্গলি বই, তোমরা একটা বই যদি ফলো করতে পারো, কোথাও পাও তো দেখবে, তাহলে আমি পিডিএফ কিছু পোর্শন দিয়ে দেবো, যে জায়গাগুলো পড়বে। বাংলা বই বলতে তুলসী পাবলিকেশনের একটা বই আছে, ঠিক আছে, বা তুমি এমনি টেক্সট বই যদি কোনো জায়গাতে পাও সেটা পড়লেও হবে। তো তাহলে আমি দিয়ে দেবো পিডিএফ, চিন্তা করার কোনো কারণ নেই। 1757 থেকে, যেখানে এজ ওয়াইজ, তাছাড়া লুসেন্ট যদি পড়তে পারো, লুসেন্ট বা তরুণ গোয়েল, যেখানে তোমার ইংলিশ ভার্সনে লেখা আছে কিন্তু কম্পিটিটিভ এর মতো করে লেখা আছে, এগুলো হচ্ছে সব থেকে বেস্ট, মানে এর অল্টারনেটিভ কোনো বই হয় না। তো পরপর যেখানে দেওয়া আছে 1757 থেকে 1774, পুরোপুরি গভর্নর অফ বেঙ্গল এই পোস্টটা ছিল। তাহলে প্রথম কি পোস্ট তৈরি হচ্ছে বলতো? প্রথম পোস্ট তৈরি হচ্ছে গভর্নর অফ বেঙ্গল। এটা হচ্ছে প্রথম পোস্ট। তাহলে প্রথম গভর্নর অফ বেঙ্গল কে হচ্ছে? রবার্ট ক্লাইভ। তাহলে ফার্স্ট পোস্টের নাম কি? গভর্নর অফ বেঙ্গল। এগুলো হচ্ছে একটা একটা তালিকা, মানে যে কিভাবে ব্রিটিশরা ভারতের রুল করেছিল, তার একটা একটা করে একটা পোস্ট, যে পোস্টার যে হেড থাকতো সেই সবকিছু ডিল করতো, ঠিক আছে। তো এইরকম ভাবে জিনিসগুলোকে মনে রাখতে হবে যে গভর্নর অফ বেঙ্গল, প্রথম বাংলার গভর্নর ছিল রবার্ট ক্লাইভ। এই 1757 যে পলাশি নামক মাঠে যুদ্ধটা হয়েছিল, তার জন্য এটা পলাশির যুদ্ধ নামে পরিচিত। এই পলাশির যুদ্ধে সেই সময় ব্রিটিশদেরকে লিড করেছিল রবার্ট ক্লাইভ। এরপর দেখো 57 থেকে 60, এবং তারপর আবার 65 থেকে 67 দুবার হয়েছিল গভর্নর অফ বেঙ্গল এই রবার্ট ক্লাইভ। এবং তিনি একটা ব্যবস্থা চালু করেছিল যেটার নাম হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। কি নাম? দ্বৈত শাসন ব্যবস্থা, ডুপ্লিসিটি। এই দ্বৈত শাসন ব্যবস্থার উদ্ভাবক কাকে বলা হয়? রবার্ট ক্লাইভ। তাহলে 1757 থেকে 1760 এবং 65 থেকে 67, রবার্ট ক্লাইভের নামটা লিখে রাখবে এবং এজ ওয়াইজ লিখে রাখবে।
গভর্নর অফ বেঙ্গল কোন সময় ছিল? 65 থেকে 67। তোমরা লুসেন্ট বইটা যদি থাকো দেখতে পারো বাড়িতে। গভর্নর অফ বেঙ্গল 1757 থেকে 60, এই সময়টাতে ছিল বাংলার গভর্নর রবার্ট ক্লাইভ। এবং তারপর বাঁচি এক দুজনের নাম ঢুকে গেছে, যার নাম হচ্ছে ভ্যানিস্টার্ট, কাটিয়ার, এই নামগুলো কিন্তু আছে। ঠিক আছে, ভ্যানিস্টার আর কাটিয়ার। ভ্যানিস্টার ছিল 1760 থেকে 65। ভ্যানিস্টার 1760 থেকে 65। তাহলে 57 থেকে 60 রবার্ট ক্লাইভ, 60 থেকে 65 ভ্যানিস্টার, এবং আবার 65 থেকে তোমার কত 72, এই সময়টাই হচ্ছে আবার রবার্ট ক্লাইভ। ঠিক আছে না, এই সময়টা হচ্ছে আবার রবার্ট ক্লাইভ। তাহলে রবার্ট ক্লাইভ প্রথমে 57 থেকে 60। ভ্যানিস্টার বলে একজন ছিল, খুব ইম্পর্টেন্ট ঘটনা নয়। ভ্যানিস্টার 60 থেকে 65 এবং 65 থেকে 72, এই সময়টাই ছিল রবার্ট ক্লাইভ। তোমরা একটা জিনিস জানো যে যখন পলাশির যুদ্ধ হলো, মির্জাফর, মীর কাসিম এরা সিরাজের সাথে বেইমানি করলো, এবং তারপর সিরাজউদ্দৌলার যে ছেলে ছিল তাকে পালিয়ে গেছিল কোনোভাবে, মানে মেরে দেওয়া হলো, আর সিরাজউদ্দৌলা পালিয়ে গেছিল। তো এইভাবে ঘটনাগুলো ঘটে। এবং তারপর 1764 সালে একটা যুদ্ধ হয়েছিল যার নাম ছিল বক্সারের যুদ্ধ। কি বললাম? বক্সারের যুদ্ধ, 1764 সাল। এই বক্সারের যুদ্ধের পর ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার ব্রিটিশরা কিন্তু পেয়ে গেল, একচেটিয়া বাণিজ্য। এবং 1765-তে কি দেখলাম? দ্বৈত শাসন ব্যবস্থা। আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা যেটা হচ্ছে 1765-তে, যেটা হচ্ছে দেওয়ানি লাভ। দেওয়ানি লাভ 1765, যেটা হচ্ছে কোথায়? বাংলা, বিহার ও উড়িষ্যা এর দেওয়ানি লাভ পেল বক্সারের যুদ্ধের পর। 1765 দেওয়ানি লাভ, এবং এখানে বাংলা, বিহার, উড়িষ্যার একচেটিয়া দেওয়ান হয়ে গেল ব্রিটিশরা। মানে এই জায়গাতে ওরা যা খুশি করতে পারে, এরকম একটা পাওয়ার, একচেটিয়া ব্যবসা বাণিজ্যের অধিকার বক্সারের যুদ্ধের পর পেয়ে গেল। তাহলে 1772 অব্দি রবার্ট ক্লাইভ থাকলো, এবং তারপর নতুন একটা পোস্ট তৈরি হলো 1773 সাল। কি বললাম? 1773 সালে নতুন আরেকটা পোস্ট তৈরি হলো, যেটার নাম হচ্ছে কি বলতো? 1773 সালে একটা আইন পাস হলো, যেটা হচ্ছে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট। ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, প্রথম প্রথম রেগুলেটিং আইন। ঠিক আছে, এগুলো ভালো লাগে না পড়তে, কিন্তু পড়তে হবে। 1773 থেকে 1785, এই সময়টাতে একজন হলো যার নাম হলো ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস হলো সেই সময়ের কমান্ডার। কি নাম? কি পোস্টটা তৈরি হলো? নিউ পোস্ট ক্রিয়েটেড, যে পোস্টের নাম হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল না ইন্ডিয়া? বেঙ্গল। এই গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটা তৈরি হলো। এই গভর্নর অফ জেনারেল অফ বেঙ্গল পোস্টটা কতদিনের জন্য তৈরি হলো? 1773 থেকে 1833, এই সময়টা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আর গভর্নর অফ বেঙ্গল পোস্টটা কতদিন হয়েছিল? 1757 থেকে 1772। 1773 থেকে কি তৈরি হলো? পোস্টার নাম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে হলো? ওয়ারেন হেস্টিংস। হয়েছে কি? প্রথম হচ্ছে ওয়ারেন হেস্টিংস হচ্ছে প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার নতুন পোস্ট ক্রিয়েট হলো, যেটার নাম হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, যেখানে 1773 থেকে এই পোস্টটা তৈরি হচ্ছে। কতদিন ছিল এই পোস্টটা? 1833। এরপর 1833 সালে, 1834 সালে, 1833 সালে ধরো, 1833 সালে একটা চার্টার অ্যাক্ট পাস হয়,
যেখানে কি হয়, কোন পোস্টটা তৈরি হয়, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং প্রথম কি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো রবার্ট ক্লাইভ, সরি, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। এবং তারপর এটা কতদিন চললো, 1833 থেকে এটা চললো 1858 ধরো, 1857 লিখ। তারপর 1858-তে ভারত শাসন আইন, নতুন আইন এলো। এই ভারত শাসন আইনে কি হলো, একটা নতুন পোস্ট তৈরি হলো যেটার নাম হচ্ছে ভাইস রয় অফ ইন্ডিয়া। হম, প্রথম হলো ভাইস রয় অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং। এবং তারপর আমরা দেখতে পাবো এই 1858 থেকে পুরো 1947, ঠিক আছে, এরা ছিল ভাইস রয়। তাহলে প্রথম পোস্টার কি নাম, গভর্নর অফ বেঙ্গল। সেকেন্ড কি তৈরি হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল। 3 নম্বর কি তৈরি হলো, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তারপর তৈরি হলো ভাইস রয় অফ ইন্ডিয়া। ঠিক আছে, 4টা পোস্ট। তাহলে এরপর ঘটনা হচ্ছে, বাংলার এই শেষ যদি গভর্নর জেনারেল বলা হয় তাহলে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং হবে। বোঝার চেষ্টা করো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল শেষ হচ্ছে এই বেন্টিং, আবার শুরু হচ্ছে বেন্টিং দিয়ে। ঠিক আছে, ভাইস রয়টা শুরু হচ্ছে ক্যানিং দিয়ে, আর জেনারেল অফ ইন্ডিয়াটা শেষ হচ্ছে ক্যানিং দিয়ে। তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবে লর্ড ক্যানিং, আর প্রথম ভাইস রয় অফ ইন্ডিয়া হবে লর্ড ক্যানিং। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হবে লর্ড উইলিয়াম বেন্টিং, এবং ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হবে বেন্টিং। কোয়েশ্চেনটা বুঝো, এরা ছিল ট্রানজিশন জোন এই নামগুলো। স্বাধীন ভারতের হলে আলাদা কোশ্চেন, ওটা ওটা স্বাধীন ভারতের লর্ড মাউন্ট ব্যাটেন আছে। তারপর তোমার স্বাধীন ফ্রি গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া লর্ড মাউন্ট ব্যাটেন, আর চক্রবর্তী রাজা গোপালাচারী শেষ গভর্নর ভাই তোমার গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। এরপর তোর 1947 অব্দে চলে গেল। লাস্ট ধরো যদি ধরা হয় এখানে লাস্ট গভর্নর জেনারেল অফ, লাস্ট ভাইস রয় যদি বলা হয়, এই ভাইস রয় পোস্টটা হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন। এই লর্ড মাউন্ট ব্যাটেন আবার পোস্টটা চেঞ্জ হচ্ছে, লর্ড মাউন্ট ব্যাটেনে কি হচ্ছে, পোস্টটা আবার চেঞ্জ হচ্ছে। এই মাউন্ট ব্যাটেন হচ্ছে লাস্ট ভাইস রয় এবং ফার্স্ট গভর্নর জেনারেল, মনে রাখবে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হবে এবং শেষ লাস্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। এখান থেকে একটা না একটা দুটো কোশ্চেন যে কোনো পরীক্ষায় থাকে, এগুলো উল্টো পাল্টা সবার হয়। ঠিক আছে, তাহলে ফ্রি ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, আর লাস্ট গভর্নর জেনারেল ফ্রি ইন্ডিয়ার হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। লর্ড মাউন্ট ব্যাটেনের একটা ট্রানজিশন, যেখানে ভাইস রয় পদটা শেষ হচ্ছে আর গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া এটা তৈরি হচ্ছে 1947। ঠিক আছে, তো এটা খুব সহজ, এইভাবে যদি তুমি প্রত্যেকটা জায়গা মনে রাখো, 3টে জায়গা, তাহলে কিন্তু মনে থাকবে। তুমি যদি আগে ভেবে নাও এইসব হবে না, মনে থাকবে না, তাহলে কিন্তু খুব চাপ। ঠিক আছে, বলো, এরপর আমাকে বলো, আমি শুনছি। বলো, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। শুধু বলেছি, ফ্রি ইন্ডিয়া ওইসব বলি। লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এখানে শুরু হচ্ছে, আর শেষ কোথায় হচ্ছে, লর্ড ক্যানিং হবে। লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং।
আচ্ছা, বাংলার প্রথম গভর্নর কে ছিল? বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ। আচ্ছা, শেষ গভর্নর, বাংলার শেষ গভর্নর কে হবে? রবার্ট ক্লাইভে হবে। রবার্ট ক্লাইভের পর আর এখানে কোনো পোস্ট থাকছে না, ওয়ারেন হেস্টিংসটা হচ্ছে প্রথম। ঠিক আছে, তাহলে ওয়ারেন হেস্টিংস ছিল বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল হবে ওয়ারেন হেস্টিংস, 1773 থেকে 1785। এটা হচ্ছে ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, এবং এই রেগুলেটিং অ্যাক্টে এই পোস্টটা ক্রিয়েট হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এই পোস্টটা কতদিন চললো? 1833। 1833-এ এসে একটা নতুন অ্যাক্ট পাস হলো, যেটা হচ্ছে চার্টার অ্যাক্ট। সেই চার্টার অ্যাক্টে ঠিক হলো যে একটা নতুন পোস্ট তৈরি হবে, গভর্নর অফ ইন্ডিয়া, এবং যেখানে লর্ড উইলিয়াম বেন্টিককে ঠিক করা হয়। এটা চললো 1857 মহাবিদ্রোহ পর্যন্ত। আর মহাবিদ্রোহে কি হলো? ক্রাউন রুল চালু হলো, মহারানীর ঘোষণাপত্র, ভারত শাসন আইন। ভারত শাসন আইন, প্রথম ভারত শাসন আইন, প্রথম ভারত শাসন আইন 1858। প্রথম ভারত শাসন আইন 1858 সালে পাস হলো, এবং সেই আইন অনুযায়ী লর্ড ক্যানিং হলো আবার প্রথম ভাইসরয়। অ্যাকচুয়ালি লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং ছিল 1858 থেকে 1800 এই সরি 1856 থেকে 58। এটা ছিল লর্ড ক্যানিং। তারপর আবার লর্ড ক্যানিং 58-তে নতুন হলো 1861 অব্দি। বুঝতে পারছো? লর্ড ক্যানিং ভাইসরয় কখন হলো? 1858 থেকে 61। আর গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কখন ছিল? 1856 থেকে 58, 2 বছর। ঠিক আছে, কারণ লর্ড ডালহৌসির পর লর্ড ক্যানিং হয়েছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। লর্ড ক্যানিং এর সময় এই পোস্টটা চেঞ্জ হয়। ঠিক আছে, দেখো এই জিনিসটা আগে বুঝেছো, তারপরে এরপর মাঝে ঢুকতে হবে। পোস্ট গুলো বুঝেছো, কোথায় কি চেঞ্জ হচ্ছে? ও, লেখা আছে তোমাদের? লেখা আছে? তাহলে শুরু করি নাকি এখান থেকে? এই জিনিসটা বুঝেছো তো, কোথায় পোস্ট গুলো চেঞ্জ হচ্ছে? তাহলে প্রথম রেগুলেটিং অ্যাক্ট পাস হচ্ছে কত সালে বলো তো? 1673। সেই সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। এবং অ্যাকচুয়ালি 73-এ পাস হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট, এই টেনিওরটা শুরু হচ্ছে 74 থেকে ধরা হয়। ঠিক আছে, সময়কালটা ওয়ারেন হেস্টিংস এটা 74 থেকে ধরা হয়, 1774 থেকে 1785 এই সময়টা ওয়ারেন হেস্টিংস। এই ওয়ারেন হেস্টিংস একটা কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল এই সময়। 1774 সালে কি হয়েছিল বলতো? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আমাদের যে সুপ্রিম কোর্ট, এটা প্রতিষ্ঠা হয়েছিল। সুপ্রিম কোর্ট যে হাইয়েস্ট আমাদের যে কোর্ট, সুপ্রিম কোর্ট, এটা তৈরি হয়েছিল। এবং একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে প্রথম যে আমাদের 1761 টা নয়,
আচ্ছা, দা গীতা এটার ইংলিশ ট্রান্সলেশন করেছিল প্রথম কে করেছিল? দা গীতার ইংলিশ ট্রান্সলেশন প্রথম কে করেছিল? চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স ফার্স্ট ইংলিশ ট্রান্সলেটর অফ দ্য গীতা। গীতার ইংলিশ ট্রান্সলেশন করেছিল চার্লস উইলকিন্স। কে বলেছিল করতে, নাকি ওয়ারেন হেস্টিংস বলেছিল? ওয়ারেন হেস্টিংস বলেছিল যে দা গীতার প্রথম ইংলিশ ট্রান্সলেশন করতে। চার্লস উইলকিন্স কে বলেছিল, এবং উইলকিন্স প্রথম ল্যাটিন থেকে এই ইংরেজিতে ট্রান্সলেশন করেছিল দা গীতা। এবং এটা হয়েছিল তোমার এই সময় হয়েছিল 1784। এবং এই সময় আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে ফাউন্ডেশন অফ এশিয়াটিক সোসাইটি। ফাউন্ডেশন অফ এশিয়াটিক সোসাইটি, এশিয়াটিক সোসাইটির ফাউন্ডেশন। এশিয়াটিক সোসাইটির ফাউন্ডেশন হচ্ছে এই 1774। এশিয়াটিক সোসাইটি ফাউন্ডেশন হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। এই নামটা মুখস্থ রাখবে, জোন্স। স্যার উইলিয়াম জোন্স কে প্রতিষ্ঠা করছে এশিয়াটিক সোসাইটি? স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটির একজন সদস্য যার নাম ছিল হ্যালহেড। হ্যালহেড বলে একজন লেখক, যে প্রথম বাংলা ল্যাঙ্গুয়েজে গ্রামার বই লিখেছিল। এই গ্রামার বুক অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটা লিখেছিল হ্যালহেড। হ্যালহেড এর নাম শুনে থাকবে তোমরা, ক্লাস 10 এর ইতিহাস পড়ো। হ্যালহেড এই সদস্য ছিল, এশিয়াটিক সোসাইটির সদস্য ছিল হ্যালহেড। 1784 তো বুঝেছ না? হ্যাঁ, না এটা 84। এশিয়াটিক সোসাইটি এটা 74 লেখা হয়ে গেছে, 84 হবে। 1784 হ্যালহেড ছিল এশিয়াটিক সোসাইটির সদস্য। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে 1784। কার সময় হচ্ছে? ওয়ারেন হেস্টিংস এর সময়। এবং হ্যালহেড এর কথা কেন বলছি, হ্যালহেড আসে অনেক সময় পরীক্ষাতে, যে হ্যালহেড প্রথম বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লেখা শুরু করেছিল গ্রামার বুক, এ গ্রামার অন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা হয়ে গেছে তখন। গুটেনবার্গকে ইউরোপের ছাপাখানার জনক বলা হয়। বাংলায় একজন বড় ব্যবসায়ী ছিল যার নাম ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সব থেকে বড় ব্যবসায়ী, এই সব বই ব্যবসায়ী মানে কি, খানা, বই ছাপানো, এই সব কাজ কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব বিরাট ভাবে করেছিলেন। তো অনেক অনেক 2-3টে জায়গায় তার স্টল ছিল, দোকান ছিল, সেখানে তিনি বই ছাপাতেন। হ্যাঁ, এছাড়াও অনেকজন ছাপাখানার সাথে যুক্ত, যেমন তোমার পরবর্তী ক্ষেত্রে নাম শুনে থাকবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ঠিক আছে, তারপর এই কয়েকজনের নাম আরো পরবর্তী ক্ষেত্রে মডার্ন হিস্ট্রিতে পাবে। তো এরা, মডার্ন হিস্ট্রি মানে শুধু নাম। অ্যানসিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল হিস্ট্রি মনে রাখা অনেক সহজ, কিন্তু মডার্ন হিস্ট্রিতে শুধু নাম আর ইয়ার, ডেট। সব থেকে বড় আরেকটা ইম্পর্টেন্ট ডেট লাগে। যেমন ধরো ভারত ছাড়ো আন্দোলন বলবে কবে থেকে শুরু হয়েছে, 6 আগস্ট, 9 আগস্ট। ডেট তার চারটায় ধরো ইয়ার দেওয়া আছে, 1942 করে দেওয়া আছে 4টে অপশন, কিন্তু 4টার সাথে একটা করে ডেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, তখন এগুলোতে চাপ হয়ে যায়। বলে দেবে যে আহ তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান কবে ভারতে এসেছিল, ডেটটা দেওয়া থাকবে। 7টা 1946-এ দেখবে 4টে অপশন দেওয়া আছে, ডেট দিয়ে দেবে। মডার্ন হিস্ট্রি ডেট দিয়ে দেয়, বুঝে গেছে? একটু ডিটেলসে কোশ্চেন হলে ডেট দেয়। তাহলে এগুলোর সময় অনেক সময় কিছু মডার্ন হিস্ট্রিতে একটু ডিফিকাল্ট হয়, তার জন্য ডেট গুলো একটু মনে রাখতে হবে। তো এখন আমি ডেট জায়গাতে আসিনি। 1785-র পরে যে ঘটনাগুলো হয় সেগুলো ডেট লাগে, জাতীয় কংগ্রেসের পর। তাহলে দেখো এখানে এটার সাথে পলিটিটা একটু মিক্স করি। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যে চ্যাপ্টারটা আছে, যেখানে 1773 রেগুলেটিং অ্যাক্ট, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু কন্ট্রোল, বলছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম একটা পদক্ষেপ, যেটা দিয়ে বাংলা এবং আমাদের দেশকে পরিচালনা করার, এটা হচ্ছে প্রথম একটা আইন, যেটা রেগুলেটিং অ্যাক্ট 1773। এই রেগুলেটিং অ্যাক্টে নতুন একটা পোস্ট তৈরি হলো, যে পোস্টটার কি নাম?
বলো, শুনেই নি, আমি বলে যাচ্ছি। প্রথম যে পোস্টটা তৈরি হলো রেগুলেটিং অ্যাক্টের থ্রু দিয়ে, বাংলার গভর্নর জেনারেল, তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। আচ্ছা, এখানে বাংলা, বিহার এবং মাদ্রাস তিনটে জায়গায় ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্সি তৈরি হলো। তিনটে জায়গায় ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, বোম্বে ইউনিভার্সিটি, মাদ্রাস ইউনিভার্সিটি, তিনটে জায়গায় তোমার ইয়ে তৈরি হলো, ওই কি নাম, ইন্ডিপেন্ডেন্ট প্রেসিডেন্সি, মানে হচ্ছে মেইন জায়গা। আমাদের এখন বর্তমানে পশ্চিমবঙ্গের কতগুলো প্রেসিডেন্সি জোন আছে, দেখবে ডাব্লিউপি যখন পরীক্ষা হয় বলবে মেদিনীপুর জোন, কলকাতা জোন, হাওড়া জোন, বর্ধমান জোন, এটা ভাগ হয়। এসএসসির পরীক্ষায় দেখবে আমাদের স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্টার্ন জোন, ইস্টার্ন জোন, এরকম ভাগ হয়। তাহলে আমাদের প্রেসিডেন্সি জোন আছে কয়েকটা, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্সি বিভাগ 6টা বিভাগ আছে, ঠিক আছে, এগুলো জানতে লাগে, বেঙ্গলের স্টেটের পরীক্ষাতে দেয় অনেক সময়। তাহলে দেখো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল পোস্টটা তৈরি হলো, ইন্ডিপেন্ডেন্ট একটা তোমার প্রেসিডেন্সি তৈরি হলো, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো কত সালে? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, একটু আগে বললাম 1773, এই 74, 1774 সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হলো। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1784। কে করেছিল? উইলিয়াম জোনস। আচ্ছা, কোন গভর্নর জেনারেলের সময় হয়েছিল? ওয়ারেন হেস্টিংস। দা গীতা স্পেশাল ইন্টারেস্ট ছিল ওয়ারেন হেস্টিংস এর। কে করেছিল ট্রান্সলেট? চার্লস উইলকিন্স। খুব বিখ্যাত, মানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যালহেড এশিয়াটিক সোসাইটির একটা সদস্য ছিল, হ্যালহেড। বলছে এই আইন দ্বারা কোম্পানির কর্মচারীর কোনো ব্যক্তিগত ব্যবসার সাথে জড়িত থাকা বা কোনো ব্যক্তির সাথে ঘুষ বা উপহার গ্রহণ করা থেকে বঞ্চিত হয়েছিল। এই রেগুলেটিং অ্যাক্টের থ্রুটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম লিখিত ভাবে ভারত শাসন আইন, লিখিত ভাবে। এর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা কিছু করতো তার কোনো লিখিত দলিল বা লিখিত প্রমাণ কিছু থাকেনি। এখান থেকে এই যে প্রথম রেগুলেটিং অ্যাক্ট, ফার্স্ট রেগুলেটিং অ্যাক্ট, সেই ফার্স্ট রেগুলেটিং অ্যাক্টের থ্রু থেকে প্রথম থেকে ব্রিটিশরা লিখিতভাবে সবকিছু করতে শুরু করে। তাহলে ব্যক্তিগত ব্যবসার সাথে জড়িত থাকা কোনো ব্যক্তি বা কারো কাছ থেকে কোনো এক্সট্রা টাকা নিতে পারবে না। এবং একটা নতুন গভর্নিং বডি তৈরি হলো যার নাম ছিল কোর্ট অফ ডিরেক্টরস। এগুলো লাগবে না, ছেড়ে দাও। তারপর 1781 সালে একটা অ্যামেন্ডিং করা হয়েছিল, এটাও লাগবে না। পিটস ইন্ডিয়া অ্যাক্ট, লিখে রাখবে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এরপরে একটা অ্যাক্ট তৈরি হয়েছে, পরপর জিনিসগুলোকে সাজাও, লিখো, বাড়ি যাবে, যাও, বাড়িতে লিখবে, শুনে শুনে লিখবে। আচ্ছা, তাহলে এখন শোনো মন দিয়ে। যেটা হচ্ছে 1784 সালে যেটা বললাম, যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন। কি কোয়েশ্চেন আসবে যে পিটের ভারত শাসন আইন কবে পাস হয়েছিল? কত সাল হবে? 1784, 1784। এবং এখানে একটা নতুন পোস্ট তৈরি হলো পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলোকে ম্যানেজ করার জন্য, যার নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল, এই পোস্টটা তৈরি হলো। পলিটিটার সাথে একটু করে অ্যাড করছি, তাহলে একসাথে দুটো হবে। এবং 1786 সালে নতুন আরেকজন গভর্নর জেনারেল এলেন বাংলার, বাংলার গভর্নর জেনারেল, যার নাম হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস। এই লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 93, 1903, 1786 থেকে 1793। এবং এই সময় যে ঘটনা ইম্পর্টেন্ট, তোমরা এই জায়গাগুলো এখন পড়া হয়নি, যেটা হচ্ছে ওই অ্যাংলো মাইসোর ওয়ার, এটা তৃতীয় মাইসোর ওয়ারটা শেষ হচ্ছে, যেখানে শ্রীরঙ্গপত্তমের সন্ধি পাস হচ্ছে 1792। ইম্পর্টেন্ট ঘটনা, শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তমের সন্ধি হচ্ছে 1792। টিপু সুলতান ডিফিটেড 1792। টিপু সুলতান, টিপু সুলতান একজন
নেতা ছিল? টিপু সুলতান পরাজিত হলো 1793 শ্রীরঙ্গপত্তমের সন্ধি। এরপর হচ্ছে যে ঘটনাটা, শ্রীরঙ্গপত্তমের সন্ধি, লর্ড কর্নওয়ালিস। আরেকটা জিনিস হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত তিনি চালু করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত কখন চালু হয়েছে? এর সময় চালু হচ্ছে, কার সময়? লর্ড কর্নওয়ালিসের সময়। তাহলে হু ইন্ট্রোডিউস চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল? কি বলবে? লর্ড কর্নওয়ালিস, পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। এবং এনাকে বলা হয় দ্য ফাদার অফ সিভিল সার্ভিস। 1793 শুরু হচ্ছে। ফাদার অফ সিভিল সার্ভিস কাকে বলা হয়? সিভিল সার্ভিস পরীক্ষার জনক এই লর্ড কর্নওয়ালিস, এই নামটা মনে রাখতে হবে। লর্ড কর্নওয়ালিস থেকে কি কি মনে রাখতে হবে? চিরস্থায়ী বন্দোবস্ত তিনি চালু করেছিলেন 1793। ফাদার অফ সিভিল সার্ভিস পরীক্ষার জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিস। তার টাইম টিনিয়র কত? 1786 থেকে 93। এবং ওনার সময় আমরা দেখেছি যে টিপু সুলতান পরাজিত হচ্ছে এবং শ্রীরঙ্গপত্তমের সন্ধি পরীক্ষাতে আছে যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে পাস হয়েছিল। এবং তারপর 1793 থেকে কোম্পানি রুল 20 বছরের জন্য ধার্য হয় এবং এটা কন্টিনিউ কোম্পানি রুল ফর দ্য নেক্সট 20 ইয়ার্স, এটা ঠিক করা হয়। একটা চার্টার অ্যাক্ট পাস হলো 1793। তাহলে ফার্স্ট চার্টার অ্যাক্ট, এই সময় একটা আইন পাস হচ্ছে। দেখো এখানে প্রথম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। কি আইনটার? রেগুলেটিং অ্যাক্ট। তারপর আইনটার নাম কি হলো? চার্টার অ্যাক্ট। তাহলে প্রথম চার্টার অ্যাক্ট কখন পাস হচ্ছে? 1793 সালে। ফার্স্ট চার্টার অ্যাক্ট, ইন্ডিয়ান পলিটি এগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথম চার্টার অ্যাক্ট 1793, 1793 সালে প্রথম চার্টার অ্যাক্ট পালন হচ্ছে, মানে চালু হচ্ছে। এবং এখানে ঠিক করা হয় যে আগামী এরপর 20 বছর কোম্পানি রুল চলবে। কোম্পানি মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে? তো 1793 পরের যে এসেছিল সেটা হয়েছিল জন সোর, স্যার জন সোর। কার রাজত্বকালে হয়েছিল? জন সোর রাজত্বকাল, মানে সেই সময় গভর্নর জেনারেল অফ বেঙ্গল কে ছিল? জন সোর, SORE। সোর বাংলাতে লিখতে পারো SORE, এই তাহলে বসে ওকার রস। জন সোর, সোর বানানটা অনেক সময় এরকমও থাকে, SHORE, এটাই লিখতে পারো। জন সোর 1793। এখান থেকে ইম্পর্টেন্ট ঘটনা আর কিছু নেই। এরপর যেটা ঘটনা ঘটছে 1798 পর্যন্ত ছিল। জন সোর 1793 থেকে 1798, কোন সময়টা ছিল? 1793 থেকে 98। তাহলে প্রথম থেকে একবার বলে দিই, দেখো ওয়ারেন হেস্টিংস 1774 থেকে 85, 86 থেকে 93 লর্ড কর্নওয়ালিস, 93 থেকে 98 লর্ড জন সোর, তারপর আসছে লর্ড ওয়েলেসলি। 1798 থেকে 1805, 1798 থেকে 1805। এবং তিনি কি চালু করলেন? নতুন একটা নীতি, যে নীতিটার নাম হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স। ইংলিশে কি বলা হয়? সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এটার বাংলা কেউ বলতে পারবে? ভেরি গুড, অধীনতামূলক মিত্রতা নীতি। এটা পরীক্ষার হলে বলবে অভিনয়মূলক নাকি চিরস্থায়ী বন্দোবস্ত নাকি আরেকটা আছে সত্য বিলোপ নীতি। তিনটা নীতি তিনজন করেছিল। কে চালু করেছিল? এটা হচ্ছে লর্ড ডালহৌসি, সত্য বিলোপ নীতি। লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত যেটা পার্মানেন্ট সেটেলমেন্ট। আর একটা হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, এটা অধীনতামূলক মিত্রতা নীতি। বিভিন্ন নীতি চালু করেছিল ব্রিটিশ গভর্নমেন্ট এসে পরে। এরা হচ্ছে এই বিভিন্ন নীতি চালু করছে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, কোশ্চেন আছে প্রথম কোন এটা গ্রহণ করেছিল? হায়দ্রাবাদের নিজাম,
নিজাম, কোথাকার নিজাম? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের নিজাম প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল। তোমরা জানো নিজামদের গল্প শুনেছো আশা করি। যখন স্বাধীন হয় ভারত, স্বাধীনতার পরে নিজামরা সবসময় চেয়েছিল একটা সভানিটি, আলাদা সার্বভৌমত্ব, ভারতের সাথে থাকতে চায়নি। এই অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ তো চেয়েছিল আমরা আলাদা সভানিটি চাই। এখানে কিছু তেলেগু স্পিকিং পিপল আছে অন্ধ্রপ্রদেশ। তো তেলেগু স্পিকিং পিপলরা প্রথমে চেয়েছিল ইন্ডিয়াতে সাথে থাকবো না, এরা আলাদা ভাবে থাকবো চেয়েছিল, সার্বভৌমত্ব চেয়েছিল এবং ভারতের মাঝে অবস্থিত, কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়নি ভারত থেকে ওরা আলাদা হতে। পাকিস্তান আর এই অন্ধ্রপ্রদেশ এর নিজাম যারা ছিল তারা কখনো কিন্তু চায়নি। তো নিজামরা পরবর্তী ক্ষেত্রে এই যে আন্দোলন করেছিল এবং সেখানে তোমরা দেখেছো যে প্রথম ভাষা রাজ্য যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ ফার্স্ট স্টেট formed according to the language বা basis of language বেসিসে ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। তো এই নিজামরা সবদিনে একটা আলাদা জাতি ছিল, নিজাম আলাদা বলতে পারো তোমরা। ওই মধ্যযুগের ইতিহাস যদি দেখো, যেখানে মোহাম্মদ বিন তুগলক তারপরে ব্যর্থতার কারণে সেখানে আমরা দক্ষিণ ভারতের দুটো বিরাট কিংডম তৈরি হয়েছিল, একটা ছিল বিজয়নগর, একটা বাহমনি। এখান থেকে নিজামদের উৎপত্তি। এই নিজামরা এই প্রথম এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে। কেউ ডাকছে কি? অধীনতামূলক মিত্রতা নীতি এটা প্রথম গ্রহণ করেছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স 1798 সালে, যেটা নিজাম অফ হায়দ্রাবাদ, ঠিক আছে, হায়দ্রাবাদের নিজাম প্রথম নেটিভ রুলার যে এটা গ্রহণ করেছিল। এবং মাদ্রাস তৈরি হয়েছিল, মাদ্রাস সিটিটা, এটা 1798 সাল। এই ইয়ারটা মনে রাখবে, 1798 সালে নিজামরা প্রথম গ্রহণ করেছিল সাবসিডিয়ারি অ্যালায়েন্স। এবং আরেকটা জিনিস ঘটনা ঘটেছিল, একটা সন্ধি হয়েছিল 1802 সালে। 1802 সালে যে সন্ধিটা হয়েছিল যেটার নাম হচ্ছে বেসিনের চুক্তি, ট্রিটি অফ বেসিন। এগুলো পরে আরো পড়বে, ইতিহাস সব থেকে ডিফিকাল্ট জায়গা আমার নিজেরই লাগে এই চুক্তিগুলো। অ্যাংলো মাইসোর ওয়ার, অ্যাংলো মারাঠা ওয়ার, এই জায়গাগুলো একটু পরে পড়াবো। যেগুলো হচ্ছে এখন শুধু ইয়ার ওয়াইজ বলছি, তো সেই এখানের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। বেসিনের চুক্তি কত সালে পাস হয়েছিল? 1802। কার সাথে কি ঘটনা পরে বলবো। দেখো 1805-7 খুব ইম্পর্টেন্ট একজন গভর্নর জেনারেল ছিল না, যার নাম ছিল লর্ড বার্লো। লর্ড বার্লো, বাংলা লিখতে পারো লর্ড বার্লো, 1805 থেকে 1807। খুব ইম্পর্টেন্ট নয়। তারপর হচ্ছে 1807 লর্ড মিন্টো ওয়ান, 1807 থেকে 13। লর্ড মিন্টো ওয়ান, 1807 থেকে 13, 1813। লর্ড মিন্টো, আমি বেঙ্গলি একটা বই থেকে তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, সেটা একটু পড়ে পড়ে জিনিসগুলোকে, যদি মনে হয় কোন একটা জিনিস অ্যাড করার দরকার আছে বাংলাতে, সেগুলো এটা মাঝে মাঝে অ্যাড করবে। ইম্পর্টেন্ট ঘটনাগুলো বলে দিচ্ছি, বইটা পড়বে, তার সাথে সাথে পরপর জিনিসগুলোকে অ্যাড করে সাজানো, ঠিক আছে। এবং এখানে একটা সন্ধি হয়েছিল যার নাম ছিল অমৃতসরের সন্ধি। লর্ড মিন্টো ওয়ান, এখানে অতটা ইম্পর্টেন্ট ঘটনা নেই। অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? 1809। অমৃতসরের সন্ধি হচ্ছে 1809। এবং আরেকটা কি ঘটনা এখানে, হ্যাঁ 1813 সালে আরেকটা চার্টার অ্যাক্ট পাস হয়। চার্টার অ্যাক্ট 1813 সালে একটা চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। দেখবে একটু আগে আমি বললাম যে 1793 সালে যখন জনসোর এলো, তখন কোম্পানি 20 বছরের একটা রুল করার পারমিশন পেয়ে গেল, আগামী 20 বছর। এবং তারপর আরেকটা রুল আইন নিয়ে এলো যেটা 1813 সালে, সেখানে বলছে যে কোম্পানিজ মনোপলি ওভার ইন্ডিয়ান ট্রেড
টার্মিনেটেড, একচেটিয়া ব্যবসা বন্ধ হয়ে গেল এই রুল দিয়ে। এবং ইন্ডিয়ান ওপেন টু অল ব্রিটিশ সাবজেক্টস, সেখানে ট্রেডটা ওপেন হয়ে গেল। কেমন ওপেন হয়ে গেল? যেখানে সবাই ব্যবসা বাণিজ্য করতে পারবে, এবং খ্রিস্টানদের শুধুমাত্র ব্রিটিশরা নয়, সবাই করতে পারবে, খ্রিস্টানরাও অ্যালাউড হয়ে গেল। ঠিক আছে, তো এখানে চার্টার অ্যাক্ট হচ্ছে 1813 সালে একটা পাস হচ্ছে। আর পরে একটা দেখবে তোমরা একটু আগে বলছিলাম 1833 চার্টার অ্যাক্ট পাস হচ্ছে, যেখানে লর্ড উইলিয়াম বেন্টিং, যেখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে ইন্ডিয়া হচ্ছে 1833। তাহলে 1813, তার আগে কি একটা অ্যাক্ট বলেছিলাম? প্রথম চার্টার অ্যাক্ট 1793, তারপর চার্টার অ্যাক্ট 1813, তারপর চার্টার অ্যাক্ট 1833, আরেকটা আছে 1853-তে আছে। ঠিক আছে, তারপর ভারত শাসন আইন চালু হচ্ছে 1858 থেকে। ঠিক আছে, আস্তে আস্তে হবে, সব মনে থাকবে। ঠিক আছে, এগুলো প্রথমে আমার মাথাতেও ঘুরতো, তুমি ভাবছো যে কি করে বলছি পরপর, বলো সবার মাথাতেই ঘুরবে। আস্তে আস্তে জিনিসগুলো যখনই সাজাবে, পরিশ্রম করতে হবে, খাতায় সাজিয়ে সাজিয়ে লেখো, পরপর দেখবে মনে থাকবে। অমৃতসরের সন্ধি 1809, 1809 ডিটেলস এগুলো পরে বলবো। লর্ড মিন্টো ওয়ান, রঞ্জিত সিং ছিল, রঞ্জিত সিং এর সাথে সন্ধিটা হয়েছিল, অমৃতসরের সন্ধি। দেখো 1813 এই জায়গাতে আমরা এখন আছি, লর্ড মিন্টো ওয়ান, এখানে আর কিছু নেই। এরপর হচ্ছে একজন বিখ্যাত নাম, লর্ড হার্ডিঞ্জ, 1833, 1813 থেকে 23, যেটা হচ্ছে তোমার লর্ড হ্যাস্টিংস, এর নাম হচ্ছে লর্ড হ্যাস্টিংস, হেস্টিংস, লর্ড হ্যাস্টিংস 1813 থেকে 23, 1813 থেকে 1823 লর্ড হেস্টিংস। এবং এটা শুরু হয়েছিল এখানে একটা নতুন পলিসি, টমাস মুনরো, টমাস মুনরোর দ্বারা, যেটার নাম হচ্ছে নতুন একটা পলিসি, যার নাম ছিল রায়তওয়ারি বন্দোবস্ত। কি নাম বললাম? বাই টমাস মুনরো। লর্ড হেস্টিংস, এখানে সেরকম কিছু আমি আর বলছি না, যেখানে আমরা, এখানে ওটা লিখে রাখবে যে ওই রেগুলেটিং অ্যাক্ট, এই চার্টার অ্যাক্ট পাস হচ্ছে, এটা লিখবে। লর্ড হেস্টিংস 13 থেকে 23, এখানে একটা নতুন বন্দোবস্ত হচ্ছে, দেখবে এগুলো হচ্ছে সব ল্যান্ড রেভিনিউ কে কেন্দ্র করে, ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, ট্যাক্স কালেকশন কে কেন্দ্র করে, জমি জরিপ ট্যাক্স। এখানে বিভিন্ন বন্দোবস্ত, রায়তওয়ারি, মহলওয়ারি, ঠিক আছে, বিভিন্ন প্রজা বন্দোবস্ত, এগুলো ছিল। আগেকার দিনে দেখবে কারো জমিদারের জমি যদি কেউ চাষ করতো, পরে যখন গভর্নমেন্ট ইয়ে হয়েছে, প্রজা বন্দোবস্ত করে অনেক জমি জায়গা যারা চাষ করতো তারা পেয়ে গেছে। বাড়ির যারা বয়স্ক তাদের সাথে কথা বলবে, যাদের বয়স 80 এবাভ, তাদের কাছে তুমি গল্পগুলো শুনতে পারো। তো অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে, সোসাইটি কেমন ছিল সেই সময়, কিভাবে ব্রিটিশ সময় থেকে অনেক মানুষ আছে যারা এখনো বেঁচে আছে। ঠিক আছে, তাদের কাছে গল্প যদি শোনো তুমি জানবে সেই সময় ঘটনা। হিস্ট্রি তো এইভাবেই জানতে হয়, গল্প শুনে শুনে। রাউতারি বন্দোবস্ত চালু করেছিল বাই টমাস মুনরো। এগুলো হচ্ছে একটা সেটেলমেন্ট, মাদ্রাজ। দেখো আমরা এই ইয়ে পর্যন্ত বলে দিচ্ছি, তারপর লিখে রাখবে লর্ড আমহার্স্ট 23 থেকে 28, আর লর্ড উইলিয়াম বেন্টিং 28 থেকে 33। আজকে আর বলবো না। লর্ড আমহার্স্ট, এরকম করে বাংলাতে লিখে রাখতে পারো, আমহার্স্ট 23 থেকে 28, আর 28 থেকে 33 লর্ড উইলিয়াম বেন্টিং, 1828 থেকে 1833। ঠিক আছে,
লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 1833। তো এখানে সতী প্রথা তুলে দিয়েছিল, সতীদাহ প্রথা রদ কে করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং 1833। তাহলে এই ঘটনাটা এখানে লিখতে হবে, সতীদাহ প্রথা কে তুলে দিয়েছিল। এখানে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট ঘটনা, ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয় লর্ড উইলিয়াম বেন্টিং কে। কি বলা হয়? ওয়েস্টার্ন এডুকেশন, পাশ্চাত্য শিক্ষার জনক, পাশ্চাত্য শিক্ষার জনক লর্ড উইলিয়াম বেন্টিং কে বলা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার জনক। 1829 সালে, কত সালে সতীদাহ প্রথা তুলছে? 1829, ইয়ারটা মনে রাখবে। আর এখান থেকে আর বেশি কিছু বলছি না। তারপর 1833 থেকে 35 2 বছর ছিল, যেটা হচ্ছে 1833 থেকে 35 2 বছর। এখানে একটা চার্টার অ্যাক্ট পাস হচ্ছে 1833 সালে, 1833, এবং 33 থেকে 35 হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তাই তো? এবং কে হচ্ছে? এই উইলিয়াম বেন্টিং এ হচ্ছে 33 থেকে 35 গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। 1833 সালে একটা চার্টার অ্যাক্ট পাস হচ্ছে 1833, যেখানে বলা হচ্ছে যে দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ পদটা আলাদা করা হচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি থাকছে, এবং প্রেসিডেন্সি সিস্টেম আস্তে আস্তে তুলে দেওয়া হচ্ছে। তিনটে জায়গায় প্রেসিডেন্সি ছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাস। প্রেসিডেন্সি সিস্টেম অ্যাবলিশড। প্রেসিডেন্সি মানে হচ্ছে তিনটে জায়গায় প্রেসিডেন্সি ছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাস। এটা কিন্তু তুলে দেওয়া হলো, তুলে দেওয়া হলো। কোন অ্যাক্ট অনুযায়ী? চার্টার অ্যাক্ট 1833। এখানে আর কিছু নেই। তারপর শুরু হচ্ছে ওই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা, এবং এখানে অনেকগুলো সভা সমিতি তৈরি হয়েছিল। যেমন তোমরা জানো যে 1815 আত্মীয় সভা, ব্রাহ্ম সভা 1828, ঠিক আছে। তারপর অনেকগুলো অর্গানাইজেশন। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে 1885, গল্পটা একটু ম্যাচ করে নাও। 1858 সালে তোমাদের শুরু হচ্ছে 1857 পর ভারত শাসন আইন। 1885-তে জাতীয় কংগ্রেস তৈরি হচ্ছে। তার আগে এই যে সময়টা 1833 থেকে পুরো একদম 85 অব্দি, সেই সময় বিভিন্ন পত্র পত্রিকার যুগ, যেখানে আমাদের এখন যেমন সোশ্যাল মিডিয়া আছে, তখন বিভিন্ন ম্যাগাজিন, পত্র পত্রিকা প্রচুর পরিমাণে প্রকাশ হতো, অনলি টু রাইজ দা থিওরি অফ ন্যাশনালিজম। কি? জাতীয়তাবোধের ধারণাটা মানুষের মধ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে বিভিন্ন লেখক, বুদ্ধিজীবী মানুষ, বাংলার শুধুমাত্র বাঙালি ইতিহাস যদি তুমি পড়ো তাহলেই মডার্ন হিস্ট্রি হয়ে যাবে। বাংলা যে বুদ্ধিজীবী মানুষ সেই সময় জাতীয়তাবোধ ধারণা জাগ্রত করতে গোটা দেশ জুড়ে তোলপাড় করেছিল। সেই বাঙালির যে বিভিন্ন লেখালেখি আছে, যেমন ধর বিখ্যাত কিছু নাটক, যেমন কালীপ্রসন্ন সিং এর প্রথম পেঁচার নকশা, ঠিক আছে, আলালের ঘরের দুলাল, এই ধরনের কিছু লেখা আছে। বঙ্কিমচন্দ্রের লেখা আনন্দমঠ। আনন্দমঠ এটি তোমার 76-এর মনন্তর বাংলাতে হয়েছিল। কখন হয়েছিল 76-এর মনন্তর? 1770 বঙ্গাব্দে। বাংলায় হচ্ছে 1176 বঙ্গাব্দে। তো এইটা হচ্ছে এই 76-এর মনন্তরকে নিয়ে লেখা, এবং কিছু পলিটিক্যাল আছে আনন্দমঠ গ্রন্থে। তো এরকম কিছু লেখালেখি আছে, যেখানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে জাতীয়তাবোধ ভাবধারাকে তুলে ধরার জন্য এই সমস্ত লেখা। তাহলে আমরা যেটা শুরু করছিলাম, যে ভারতে কিভাবে ব্রিটিশরা এলো এবং তাদের রুল করার পলিসি লিখিতভাবে রুল করতে শুরু করলো কখন থেকে বলতো? ব্রিটিশরা 1773 যে রেগুলেটিং অ্যাক্ট হলো, সেই রেগুলেটিং অ্যাক্টের পর থেকে। আর বাংলার প্রথম গভর্নর জেনারেল কে বলতো? বাংলার প্রথম গভর্নর জেনারেল, শুধু গভর্নর বললে লর্ড ক্লাইভ হবে, আর গভর্নর জেনারেল বললে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এটা এখন প্রতিদিন উল্টো পাল্টা হবে, কিছুদিন যাবে এরকম, তারপর আস্তে আস্তে ঠিক হবে। বুঝে গেছে?
তাহলে তোমরা এই জায়গাটা একটু পড়ো, নিজেরা খাতায় লিখে লিখে, আগে না লিখলে হবে না, সাজিয়ে লিখো ভালো করে। বই ফলো করতে পারো, আমি পিডিএফ বাংলা ভার্সন একটা দিয়ে দেবো। লুসেন্টের বইটাই পরপর দেওয়া আছে। আদারওয়াইজ তোমরা তরুণ গোয়েল যদি থাকে, তরুণ গোয়েল বইটা থেকেও পড়তে পারো। ঠিক আছে, এই জায়গাটা হয়ে যাওয়া মানে কি বলতো, এই জায়গাটা হয়ে যাওয়া মানে হিস্ট্রির তোমার একটা বেস তৈরি হয়ে যাবে। ঠিক আছে।